গল্পের শুরুটা হয় রাতের অন্ধকারে নিক নামের একটা ছোট্ট ছেলেকে দেখিয়ে। নিক তখন ভীষণ ভয় পেয়ে আছে, কিন্তু কাকে দেখে সেটা বোঝা যায় না। সে তাড়াতাড়ি নিজের ঘরে ঢুকে দরজাটা ভেতর থেকে লক করে দেয়, এমনকি সেফটির জন্য হাতে একটা বড় কাঠও নিয়ে নিয়েছে। মানে আসলে নিক ভয় পেয়ে আছে। ঠিক তখনই বাইরে থেকে তার দাদি দরজায় জোরে ধাক্কা মারতে মারতে চিৎকার করে বলছে, নিক দরজা খোল, আমি তোকে কিছু দেখাতে চাই, তাড়াতাড়ি খোল। কিন্তু এদিকে নিক কেঁদেই চলেছে, আমাকে দেখাতে হবে না দাদি, প্লিজ চলে যাও এখান থেকে। আর কিছুক্ষণের মধ্যেই দরজা পিটিয়ে দাদি চুপ হয়ে যায়। নিক ভাবছিল হয়তো তার দাদি চলে গেছে, কিন্তু বন্ধুরা নিক স্বস্তির নিঃশ্বাস নেওয়ার আগেই দাদি হঠাৎ দরজা খুলে তার ভয়ঙ্কর হাত দিয়ে নিককে জাপটে ধরেন। এরপর আমরা দেখি কয়েক বছর পর নিক এখন অনেকটাই বড়, তার স্ত্রী শেলবি আর একটা মিষ্টি ছেলে জেরেমিকে নিয়ে তার ছোট্ট সংসার। নিক বেশ মজা করে জেরেমির সাথে খেলছে, আর এর মধ্যেই তার স্ত্রী শেলবি অফিসের জন্য বেরিয়ে যায়। এখন ঘরে শুধু বাবা ছেলে। নিক তখন জেরেমিকে বলে, বাবা তুমি একটু টিভি দেখো, আমার কিছু ছবি আঁকার কাজ আছে। এই কথা বলে সে জেরেমিকে টিভির সামনে বসিয়ে নিজের পাশের ঘরে গিয়ে তার ড্রয়িং এ ব্যস্ত হয়ে পড়ে। দেখে তো মনে হচ্ছে নিক পেশায় একজন আর্টিস্ট, তাই না? অন্যদিকে জেরেমি টিভিতে কার্টুন দেখতে দেখতে হঠাৎ সে কার্টুন ক্যারেক্টার গুলোর মতো নাচতে শুরু করে। নাচতে নাচতে তার জুতোর ফিতাটা খুলে যায়, কিন্তু সে সেটা টেরই পায় না। এটা ছিল হ্যালোউইনের সিজন। নিক উপরের ঘরে একটা হ্যালোউইনের কুমড়ো রেখেছিল। জেরেমি সেটা নিয়ে খেলার জন্য সিঁড়ি বেয়ে উপরে যায়। কিছুক্ষণ পর নিক নিচে এসে দেখে জেরেমি নেই। সে তাকে খুঁজতে শুরু করে। এদিকে জেরেমি কুমড়োটা নিয়ে নিচে নামতে গিয়ে সেই খোলা ফিতের উপর পা দিয়ে ফেলে। টাল সামলাতে না পেরে সে সিঁড়ি থেকে একেবারেই নিচে আছড়ে পড়ে। দুর্ভাগ্যবশত সে এতটাই গুরুতর আঘাত পায় যে সে ঘটনাস্থলেই মারা যায়। এই পুরো দৃশ্যটা নিকের চোখের সামনে ঘটে, আর সে একেবারে পাথরের মতো দাঁড়িয়ে থাকে। কি করবে কি বলবে তার কিছুই মাথায় আসছিল না। নিজের সন্তানের এই পরিণতি দেখলে কার না মাথা খারাপ হয়ে যাবে। তার থেকেও বেশি বিধ্বস্ত হয়ে পড়েন তার স্ত্রী শেলবি, যার এই মুহূর্তে মনে হচ্ছিল পুরো ঘরটা তাদের গিলে বসে আছে। ছেলে মারা যাওয়ার পর তারা ঠিক করে ঘুমাতে পারে না, খেতে পারে না, আর সবচেয়ে দুঃখের বিষয় তারা একে অপরের সাথে কথা বলা বন্ধ করে দেয়। নিক বলতে গেলে এখন একটা জীবন্ত লাশের মতো হয়ে গিয়েছিল। পরের দিন নিক যখন বাইরে ময়লা ফেলতে যায়, তখন গ্যারেজে রাখা জিনিসগুলো তার কাছে কেমন যেন অদ্ভুত লাগে। তার মনে হয় দূর থেকে কেউ যেন তাকে দেখছে, আর তার পিঠের উপর দুটো হাত তাকে ছুঁয়ে যায়। তার এই সব অনুভূতি হয়। এর পরের দৃশ্যে শেলবিকে দেখি জেরেমির ঘরে শুয়ে নিজের ছেলেকে মনে করে খুব কাঁদছেন। হঠাৎ একটা আওয়াজ শুনে বাইরে তাকিয়ে দেখে নিক একটা গাছের ডাল থেকে গলায় দড়ি লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করছে। শেলবি ঘাবড়ে গিয়ে সাথে সাথে নিচে ছুটে গিয়ে তাকে বাঁচায়। তো বন্ধুরা, এই ঘটনার 3 মাস পর দেখানো হয় নিক 3 মাস হাসপাতালে চিকিৎসা নিয়ে এখন বাড়ি ফিরেছে। শেলবি ভাবেন যে এই বাড়িতে থাকলে নিকের সবসময় জেরেমির কথা মনে পড়বে, আর সে নিজেকে অপরাধী ভাববে যে সে জেরেমির ঠিকমতো খেয়াল রাখেনি। তাই সে নিককে তার ছোটবেলার বাড়িতে নিয়ে আসে। আর এই বাড়িটাই আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। সেই পুরনো বাড়ির সামনে একটা গাছের ডালে একটা দড়ি বাঁধা ছিল। সেটা দেখে নিক বাড়ির ভেতরে ঢোকে, কিন্তু ভেতরে শুধু নিকের জিনিসপত্র দেখেই সে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি আমার সাথে এখানে থাকবে না? এখানে তো শুধু আমার জিনিস। শেলবি তখন বলেন, আসলে আমার অফিসে অনেক কাজ জমে আছে, তাই আপাতত এখানে থাকতে পারবো না। তবে চিন্তা করো না, আমি প্রায়ই তোমাকে দেখতে আসবো। কিন্তু এর মাঝেই নিকের মনে হয় যেন শেলবির পেছনে একটা ভয়ঙ্কর অবয়ব দাঁড়িয়ে আছে, আর সেটা গলা ঘুরিয়ে ঘুরিয়ে নিককে দেখছে। শেলবি জিজ্ঞেস করে, কি হলো তোমার? নিক কাঁপা কাঁপা গলায় বলে, কিছু না, এমনি। ঠিক তখনই সেখানে একজন থেরাপিস্ট আসেন, যার নাম বার্নার্ড। শেলবি নিকের মানসিক চিকিৎসার জন্য তাকে আগেই এখানে আসতে বলেছিল। নিকের কিন্তু এই ব্যাপারটা একদমই পছন্দ হয় না, কারণ শেলবি তার সাথে কোনো আলোচনা না করেই এই ব্যবস্থা করেছেন। সে রেগে গিয়ে বলে, আমি একদম ঠিক আছি, আমার কোনো থেরাপিস্টের প্রয়োজন নেই, বুঝেছেন? কিন্তু বার্নার্ড তাকে শান্ত করার চেষ্টা করে। বলেন, দেখুন আপনার কিছু সমস্যা তো আছেই, যার জন্য সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট এবং কিছু ঔষধেরও দরকার। আমি প্রতিদিন এসে আপনাকে ঔষধ দিয়ে যাব। আপনি কেমন আছেন, ঔষধ ঠিকমতো খাচ্ছেন কিনা, আর আপনার অবস্থার উন্নতি হচ্ছে কিনা সবকিছু নোট করতে হবে। এরপর বার্নার্ড নিককে একটা ট্যাবলেট দিয়ে বলেন, আপনি এটা কাল খাবেন, আমি কাল এসে আপনাকে দেখব। তারপর শেলবি তার সাথে বাইরে চলে আসে, কিন্তু যাওয়ার আগে নিককে বলে, যা হওয়ার ছিল তা তো হয়েই গেছে, এখন ওসব ভেবে নিজের জীবনটা নষ্ট করো না প্লিজ। নিজের মানসিক আঘাত থেকে বেরিয়ে আসার চেষ্টা করো। এ কথা বলে সে নিকের হাতে তার বিয়ের আংটিটা দিয়ে আই লাভ ইউ বলে চলে যায়। ব্যাপারটা কি হলো? শেলবি কি তাহলে নিকের থেকে আলাদা হতে চাইছে? সেই রাতে
রাতে নিককে সেই বড় বাড়িতে একাই ঘুমাতে হয়। জেরেমি যখন বেঁচে ছিল তখন একদিন নিক বাগানে তার একটা ছবি তুলেছিল। সেই ছবি দেখে সে তার ছেলের ছবি আঁকা শুরু করে। তারপর বার্নার্ডের দেওয়া ট্যাবলেটটাও খেয়ে নেয়। নিক এবার ঘুমাতে যায়, কিন্তু ঠিক তখনই তার দাদির গলা শোনা যায়, বাইরে আয় নিক। এটা শুনে নিক জানালার পর্দা সরিয়ে বাইরে তাকায়, কিন্তু সেখানে কেউ নেই। মনে হয় আমার মনের ভুল, এই ভেবে সে জানালা বন্ধ করে দিতে আবার সেই বুড়ির গলা শোনা যায়। নিক আবার বাইরে তাকাতেই হঠাৎ বুড়িটার হাত এসে তার মাথাটা ধরে হিসড়ে নিয়ে যেতে থাকে। নিক ধরফরিয়ে চোখ খোলে আর দেখে সে একটা ভয়াবহ দুঃস্বপ্নে ছিল। সকালও হয়ে গেছে। তারপর বার্নার্ড এসে নিকের খোঁজ খবর নেয়, বলে, দেখুন, আপনি যদি আপনার ব্যাপারে কিছু শেয়ার করতে চান তাহলে একদম দ্বিধা করবেন না। কিন্তু নিক বারবার একই কথা বলতে থাকে, আমার কোনো সমস্যা নেই, আমি একদম ঠিক আছি। বার্নার্ড তখন বলে, আমি বুঝতে পারছি ছেলের মৃত্যুর পর আপনার হৃদয়ের উপর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে, কারণ 3 বছর আগে আমার মেয়েও বন্দুক দিয়ে নিজেকে গুলি করেছিল। বেচারি আমাকে ছেড়ে চলে গেছে। আমি তখন সত্যি বলতে পুরোপুরি ভেঙে পড়েছিলাম, কিন্তু তারপর আমি ঠিক করি যে আমি সেই শোক থেকে বেরিয়ে আসব, আর আমি সফলও হয়েছি। যদি আমি পারি তাহলে আপনিও অবশ্যই আপনার দুঃখ থেকে বেরিয়ে আসতে পারবেন। তাই আমি আপনাকে যে চিকিৎসা দিতে চাচ্ছি তাতে প্লিজ আমার সাথে সহযোগিতা করুন। কিন্তু বার্নার্ডের প্রত্যেকটা কথা নিকের কাছে যেন গালির মতো শোনায়। সে চিৎকার করে বলে, আপনি এত খারাপ কথা বলছেন কেন? বার্নার্ড বলে, আমি কি খারাপ কথা বললাম ভাই? আমি তো আপনার চিকিৎসা নিয়ে কথা বলছি। আর এরপর বার্নার্ড যখন বাইরে আসেন তখন নিকের পাড়ার এক বয়স্ক মহিলা আসেন। নিক যখন ছোটবেলায় এখানে থাকতো তখন থেকেই তিনি তাকে চেনেন। তিনি জানান নিকের বাবা মা ছোটবেলায় এক দুর্ঘটনায় মারা যান, আর এরপর এই বাড়িতে শুধু নিক আর তার দাদি থাকতেন। কিছু বছর পর নিকের দাদিও হার্ট অ্যাটাকে মারা যান। এই মহিলা তখন আরো কিছু বলতে গিয়েও থেমে যান। বার্নার্ড তাকে নিজের কার্ড দিয়ে বলেন, যদি আপনার অন্য কোনো কথা মনে পড়ে তবে আমাকে ফোন করবেন। এটা বলে বার্নার্ড চলে যান। এদিকে ঘরে খাবার না থাকায় নিক কিছু জিনিস কিনতে সুপার মার্কেটে আসে। সেখানে একজন লোক ফোনে কথা বলছিল, কিন্তু নিকের কানে তার কথাগুলো গালির মতো শোনায়। নিকের এটা সহ্য হয় না একদমই। সে শেলবিকে ফোন করে, কিন্তু শেলবি তার ফোনই ধরে না। নিক তখন তাকে একটা ভয়েস মেসেজ পাঠায়, প্লিজ আমাকে ফোন করো শেলবি। এই কথা বলে সে নিজের হাতের দিকে তাকায় আর দেখে যে তার হাতের শিরাগুলো কালো হয়ে গেছে। ভয়ে নিক তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। বন্ধুরা, নিক আর জেরেমি আগে একসাথে কুকিজ বানাতো। সেই কথা ভাবতে ভাবতে নিক কিছু কুকিজ বানিয়ে ওভেনে রাখে। তারপর উপরে গিয়ে জেরেমির সেই পেইন্টিং এ মন দেয়। ঠিক তখনই নিকের কানে কারো আওয়াজ আর কিছু দৃশ্য ভেসে আসে। এরপর নিক জেরেমির ছবির উপর তার মুখটা আলতো করে স্পর্শ করতেই সেটা একটা পেইন্টিং এর মতো মুছে যেতে থাকে। আর তখনই সিঁড়ির কাছে একটা আওয়াজ আসে। নিক ছুটে সেখানে গিয়ে দেখে যে জেরেমি দাঁড়িয়ে আছে আর তার মাথায় সেই কুমড়োটা রাখা। নিক জেরেমির কথা বলার জন্য তার দিকে এগোতেই সিঁড়ির পাশে রাখা সব ছবি উল্টে যায়। নিক উপরে যায়, কিন্তু সেখানে জেরেমি নেই। ঠিক তখনই নিচে নিক তার দাদির গলা আবার শুনতে পায়, আমাকে তুলে নে। নিক নিচে ঝুঁকে দেখে তার দাদি দেওয়ালে মাথা ঠুকছেন। তারপর হঠাৎ করে মাথাটা পেছনের দিকে ঘুরিয়ে নিকের দিকে ভয়ঙ্কর ভাবে তাকান। নিকের তো অবস্থা খারাপ। শুধু তাই না বন্ধুরা, এখন নিকের সামনে তার মতোই দেখতে আরো একজন চলে আসে। যদি নিকের কোনো যমজ ভাই থাকতো তাহলে হয়তো সে ঠিক এমনই হতো। সেই টুইন জেরেমির উপর হাত রেখে দাঁড়িয়েছিল। আরো আশ্চর্যের বিষয়, জেরেমির কোনো মুখ ছিল না, কারণ নিক তার ছবি থেকে মুখটা মুছে দিয়েছিল। আসলে নিক এমনটাই দেখছিল। আর তখন সেই টুইন জেরেমিকে সিঁড়ি থেকে নিচে ঠেলে দেয়। নিক তার ছেলেকে বাঁচানোর জন্য নিজেও ঝাঁপ দেয়। সেও সিঁড়ি থেকে নিচে পড়ে যায় এবং জ্ঞান হারায়। প্রায় সেন্সলেস অবস্থায় নিকের মনে হচ্ছিল যেন শেলবি তার কাছে আছে আর সে তার ছেলের চুল আশ্রাতে আশ্রাতে ঘুমাচ্ছে। তবে ছেলের মুখটা তখন সে দেখতে পায় না। অনেকক্ষণ পর নিকের জ্ঞান ফেরে। সে ভুলে যায় যে সে এখানে আসলো কিভাবে বা কিছুক্ষণ আগে তার সাথে কি ঘটেছে। তারপর নিক পাগলের মতো কালো রং দিয়ে কাগজে নানান রকম ছবি আঁকতে থাকে। এদিকে শেলবি নিকের ভয়েস মেসেজটা দেখে, যেখানে নিক বলেছিল, আমি তোমাকে বিরক্ত করতে চাই না, কিন্তু আমার সাহায্য দরকার, প্লিজ আমাকে কল করো। এটা দেখে শেলবিরও খারাপ লাগে, কারণ যে নিকের মানসিক সমস্যা চলছে তাকে এত বড় বাড়িতে একা ফেলে রেখে আসা তার ঠিক হয়নি। সে কেঁদে ফেলে আর ভাবে, সরি নিক, আমার ভুল হয়ে গেছে। পরের দিন সকালে বার্নার্ড নিককে দেখতে আসেন। তখন পাড়ার মহিলাটি তাকে একটা খবরের কাগজের অংশ দেখান এবং বলেন যে এই নিউজটা নিকের দাদির, যিনি হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল। তিনি আরো জানান, যেদিন তিনি মারা যান নিক আমার বাড়িতে ছুটে এসেছিল। সে ক্লিয়ার কিছুই বলছিল না, শুধু ভয়ে ভয়ে বিড়বিড় করছিল, দাদি ফেস। আসলে বন্ধুরা, একটা কথা বলি আপনাদের, আইরিশ লোককথা অনুসারে প্রতিটা মানুষের একটা যমজ রূপ থাকে যা খারাপ চিন্তা থেকে জন্ম দেয়। দেখতে সে সেই মানুষটার মতোই, কিন্তু সে আসলে খারাপ। আর এই ডাবল বা টুইনকে ফেস বলা হয়। যাই হোক,
বার্নার্ড জিজ্ঞেস করেন তারপর কি হলো। মহিলাটি বলেন, নিকের দাদি মারা যাওয়ার পরের দিন আমি তাদের বাড়িতে যাই, কিন্তু আমি দেখি যে ঘরের সব আসবাবপত্র এমনকি জানালার কাজগুলো ভাঙা ছিল, কিন্তু কি করে যে এটা হলো ওই দিন আমি কিছুতেই বুঝতে পারিনি। এদিকে নিক আবার তার ছেলের রূপ এবং সেই ভয়ঙ্কর টুইনের রূপ দেখতে পায় নিজের সামনে। এটা দেখে নিক তাড়াতাড়ি করে চোখ খোলে, দেখে তার একটা আঙুল পুরোপুরি কালো হয়ে গেছে। সে চোখ কষলে আবার তাকায়, এবার দেখে আঙুলটা স্বাভাবিক। এরপর সে উঠে কিছু জিনিস গুছিয়ে চিলে কোঠায় রাখতে যায়, আর ঠিক সেই সময় বার্নার্ড সেখানে চলে আসেন। তিনিও নিককে সাহায্য করতে শুরু করেন। চিলে কোঠার কাছে পৌঁছে সেখানে একদম অন্ধকার দেখে নিক ভয় পেয়ে যায়। বার্নার্ড জিজ্ঞেস করেন কি হলো। নিক বলে, কিছু না, আমার কেমন যেন অদ্ভুত লাগছে। আপনি একটা কাজ করুন, নিচে আমার ঘরে কিছু বই আছে, আপনি এই বাক্সটা এখানেই রেখে সেই বইগুলো নিয়ে আসুন। বার্নার্ডও বই আনতে নিচে চলে যান। নিক তখন সেখানে জিনিসপত্র গোছাচ্ছিল, আর ঠিক তখনই নিকের সামনে ফাঁসির দড়ি দেখা যায়, আর আলমারির নিচে কিছু একটা নড়তে শুরু করে। নিক লাইট জ্বালায় তো দেখে সেখানে নিকের সেই টুইনটা একদম গুটিয়ে লুকিয়ে আছে। নিক প্রচন্ড ভয় পেয়ে যায়, কিন্তু তখনই তার কাছে নানা রকম আওয়াজ ভেসে আসে। তুমি কোনো কাজের না, জেরেমির বদলে তোমার মরে যাওয়া উচিত ছিল, ওর মৃত্যু তোমারই ভুল ছিল, তুমি তোমার ছেলের খুনি। যদি কারো সাহায্য করতেই হয় তবে এই পৃথিবী ছেড়ে চলে যাও, ফাঁসি লাগিয়ে নাও, তুমি খুব খারাপ বাবা। এই ধরনের টিটকারি তার কানে বাজছিল। অন্যদিকে বার্নার্ড নিচে নিকের ঘরে গিয়ে দেখেন যে দরজায় একটা চেয়ার দিয়ে ব্লক করা, যাতে বাইরে থেকে কেউ সেটা খুলতে না পারে। এটা দেখে বার্নার্ডের কাছেও ব্যাপারটা অদ্ভুত লাগে। তারপর তিনি বই গোছাতে গিয়ে দ্য ডক্টরস ফেস নামের একটা বই দেখতে পান। তিনিও সেটা নিয়ে উপরে আসতে শুরু করেন। এরই মধ্যে নিক দেখে যে আলমারির নিচে এখন আর টুইনটা নেই, কোথায় যেন চলে গেছে। কিন্তু হঠাৎ সেই টুইনটা এসে নিকের হাত ধরে ফেলে। ঠিক সেই সময় বার্নার্ড এসে জিজ্ঞেস করেন কি হলো নিক, আপনি এত টেনশনে কেন। নিক তখন একদম স্বাভাবিক হয়ে যায়, আর টুইনটাও গায়েব। তারপর বার্নার্ড নিককে তার বইগুলো দেন, আর উপরে রাখা সেই বইটা দেখে নিক ভয় পেতে শুরু করে, কারণ তাতে অনেক ভয়ানক ছবি আঁকা ছিল। বার্নার্ড জিজ্ঞেস করেন, নিক আপনি আপনার ঘরের দরজাটা চেয়ার দিয়ে ব্লক করে রেখেছিলেন কেন, আপনি কার থেকে ভয় পাচ্ছেন, কার থেকে বাঁচার চেষ্টা করছেন। কিন্তু নিক কোনো উত্তর দেয় না এবং বইয়ের পাতা উল্টাতে শুরু করে। হঠাৎ বার্নার্ডের কণ্ঠস্বর পাল্টে যায়, আর সে বলে ওঠে, আমি তোমাকে নিতে ঠিক আসবো। নিক চমকে ফিরে তাকায়, কিন্তু বার্নার্ড এখন একদম স্বাভাবিকভাবে কথা বলছেন। জিজ্ঞেস করছেন কি হলো, বইটাতে এমন কি আছে যা আপনি এত মনোযোগ দিয়ে দেখছেন। নিক বলে, কিছুই না, এই বই থেকে আমার দাদি ছোটবেলায় আমাকে গল্প শোনাতেন, তাই দেখতে চাইছি এতে কি কি লেখা আছে। এরপর দুজন নিচে নামতে শুরু করেন, কিন্তু নামার আগে বার্নার্ড একবার নিজে সেই আলমারির নিচে উকি মারেন, কিন্তু সেখানে কেউ ছিল না। এরপর বার্নার্ড চলে যাওয়ার সময় নিককে জিজ্ঞেস করেন, যদি তুমি এখনো আমাকে তোমার ছেলে জেরেমি সম্পর্কে কিছু বলতে চাও বা মনের কোনো কথা শেয়ার করতে চাও, তাহলে আমি তোমার জন্য অপেক্ষা করতে পারি, আমার যাওয়ার তাড়া নেই। আর এইবার নিক মন খুলে কিছু কথা বার্নার্ডের সাথে শেয়ার করে। সে জানায় যে আমার ছেলে চলে যাওয়ার পর কত মাস কেটে গেল, কিন্তু আমার মনে হয় যেন ঘটনাটা গতকালই ঘটেছে, আর সেই দৃশ্য আমার চোখের সামনে বারবার আসতেই থাকে। জেরেমি সিঁড়ি থেকে পড়ে মারা যাওয়ার সময়ও নিকের হুঁশ ছিল না যে তার ছেলে মারা গেছে। কি হচ্ছিল সে কিছুই বুঝতে পারছিল না। পরে নিক যখন হাসপাতালে ভর্তি হয় আর তার স্ত্রী শেলবি যখন কাঁদতে শুরু করেন যে আমার ছেলে আর নেই, তখন গিয়ে নিকের উপলব্ধি হয় যে জেরেমি মারা গেছে, মানে সে এতটাই হুঁশ হারিয়ে ফেলেছিল। এরপর সে বার্নার্ডকে জানায়, এই সবের পাশাপাশি আমি কিছু দৃশ্য দেখতে পাই, ঘুমের মধ্যেও কিছু অমানসিক চেহারা নজরে আসে। বার্নার্ড জানতে চান কেমন ধরনের চেহারা, আমাকে একটু বিস্তারিত বলুন। কিন্তু নিক বলে, আজকের জন্য এইটুকুই যথেষ্ট, আমি আর বেশি কিছু বলার মতো মানসিক অবস্থায় নেই। বার্নার্ড বলেন, ঠিক আছে, মাথার উপর বেশি চাপ দেবেন না, আর কোনো প্রয়োজন হলে আমাকে ফোন করবেন। এই কথা বলে তিনি চলে যান। এরপর নিক ঘরে গিয়ে জেরেমির ছবি আঁকতে শুরু করে, আর তখনই সে তার ছেলে জেরেমিকে পেছনে বসে খেলতে দেখে। নিক এটাও দেখে যে তার ছেলের জুতোর ফিতে খোলা, তাই সে ফিতেটা বেঁধে দিতে যেই তার কাছে যায়, অমনি পেইন্টিং থেকে আওয়াজ আসে, আর নিক ঘুরে দেখে জেরেমির মুখে কেউ কালো রং লাগিয়ে দিয়েছে। ঠিক তখনই সেখানে বসে থাকা জেরেমিটা উধাও হয়ে যায়। নিক তাকে খুঁজতে খুঁজতে অন্য ঘরে আসে, কিন্তু সেখানে রাখা ছবিতেও জেরেমির মুখটা মুছে ফেলা হয়েছে, আর এখন নিচ থেকে টিভির একটা কার্টুন শো চলার আওয়াজ আসে। নিক আস্তে আস্তে নিচে আসে, তা দেখে জেরেমি সেখানেই বসে টিভি দেখছে। নিক তার কাছে যেতে শুরু করে, কিন্তু হঠাৎ জানালার কাঁচ ভেঙে সেই টুইনটা ভেতরে চলে আসে। সে নিকের সামনে এসে চিৎকার করতে থাকে। নিক তখন রিকোয়েস্ট করে, প্লিজ আমাকে এই ঘর থেকে মুক্তি দাও, আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে দাও। হঠাৎ নিক চোখ খুলে দেখে টুইন সেখানে নেই, কিন্তু জানালার কাঁচ ভাঙা। কি করে এটা সম্ভব সে কিছুই বুঝতে পারে না। সেই রাতে পাড়ার মহিলাটি আর তার নাতি বাগানে কাজ করছিলেন। তখনই তারা দেখেন যে নিক তার জানালা থেকে তাদের দিকে খুব অদ্ভুত
অদ্ভুতভাবে তাকিয়ে আছে। পাড়ার মহিলা তাকে দেখে ক্যাজুয়ালি হাত নাড়ান, কিন্তু নিক একটা মূর্তির মতো দাঁড়িয়ে থাকে, সে যেন কোনো ভূত। পরের দিন বার্নার্ড শেলবির সাথে দেখা করেন এবং তাকে সেই বইটি দেখান যেখান থেকে নিকের দাদি তাকে ছোটবেলায় গল্প শোনাতেন নিকের বাবা মায়ের মৃত্যুর পর। শেলবি বলে, তো এতে অদ্ভুত কি আছে? বার্নার্ড বলেন, এটা বাচ্চাদের জন্য লেখা গল্প না, আপনি পৃষ্ঠার 52 নাম্বার পড়ে দেখুন। শেলবি তখন দেখে 52 নাম্বার পেজে একটা ছবি আঁকা যেখানে একজন লোক ফাঁসিতে ঝুলছে। তখন শেলবির মনে পড়ে জেরেমি মারা যাওয়ার পর একদিন নিক ঠিক এভাবেই বাড়ির পাশের গাছে ফাঁস লাগানোর চেষ্টা করছিল, আর তখনই সে তাকে বাঁচিয়েছিল। শেলবির এখন নিকের জন্য খুবই মায়া হয়, সেভাবে বেচারাকে এমন দাদির লালন পালনে থাকতে হয়েছিল। কিন্তু বন্ধুরা, এই বইয়ে শুধু এইটুকুই নয়, আরো একটা সমস্যা আছে। এটা বিশ্বাস করা হয় যে প্রতিটা মানুষের মধ্যেই দুজন মানুষ থাকে, একজন ভালো আর একজন খারাপ, আর আমরা বেশিরভাগ সময় সেই খারাপ মানুষটাকেই বাইরে আসতে দিই না, তাকে লুকিয়ে রাখি এবং ভালো মানুষ হয়ে বাঁচার চেষ্টা করি। কিন্তু এই যে বইয়ে লেখা আছে, যখন কারো মৃত্যু ঘনিয়ে আসে তখন ফেস নামের একটা অশুভ আত্মা, যা সেই মানুষটির মতোই দেখতে, সেটা সামনে আসতে শুরু করে, আর এই ইভিল টুইন সেই মানুষটিকে আত্মহত্যা করতে বাধ্য করে। আর এই কারণে নিক সেদিন ফাঁস লাগানোর চেষ্টা করেছিল। শেলবি জিজ্ঞেস করেন, এই গল্পগুলো কি সত্যি? বার্নার্ড বলেন, না, এই সবই লোকমুখে প্রচলিত কথা, কিন্তু যে বাচ্চাটা ছোটবেলা থেকে তার দাদির মুখ থেকে এমন গল্প শুনে আসছে, তার কাছে তো এই সবই সত্যি। আর এই গল্পগুলো নিকের মনের গভীরে গেঁথে গিয়েছিল, আর সে এখন এসব বিশ্বাস করতে শুরু করেছে। আর তাছাড়া যেদিন তার দাদি মারা যান, সে পাড়ার মহিলার বাড়িতে গিয়ে দাদি ফেস বলতে শুরু করে, অর্থাৎ সে গল্পের শোনা সেই ফেসকে সত্যি বলে মনে করত। আর এই কারণেই সে এই ধরনের অমানসিক রূপ দেখতে পেত, বিশেষ করে ফেস, যেটা তার নিজের টুইনের মতোই দেখতে। এই কারণে নিকের মানসিক অবস্থায় দিন দিন খারাপ হয়। এমন মানসিক অবস্থায় বেশিরভাগ মানুষ পাগল হয়ে যায়। নিকও ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছিল, কিন্তু জেরেমির মৃত্যুর পর তার মস্তিষ্কের ভারসাম্য আবার নষ্ট হয়ে যায়, আর সে আবারও অমানসিক দৃশ্য দেখতে শুরু করে আর বিভিন্ন আওয়াজ শুনতে পায়। আমাদের হিসাবে তো নিক যা দেখছে বা শুনছে সবটাই মিথ্যা, স্রেফ তার কল্পনা। কিন্তু নিকের কাছে বেচারা তো প্রতিদিন ওই জিনিসগুলোর অভিজ্ঞতা করছে, তাই তার কাছে সবটাই সত্যি। অন্যদিকে নিক পাগলের মতো দেয়ালের উপর জোরে জোরে মাথা ঠুকতে শুরু করে আর চিৎকার করে বলতে থাকে, আমার মাথার ভেতর থেকে বেরিয়ে যা, আমাকে ছেড়ে দে। তখনই আমরা দেখতে পাই যে তার শরীরের চিরে সেই ইভিল টুইনটা বাইরে বেরোনোর চেষ্টা করছে। ঠিক তখন কোনো মতে এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজাটা নিজে থেকে লক হয়ে যায়। অন্যদিকে বার্নার্ড শেলবিকে বলেন, দেখুন, আমাদের যে কোনোভাবেই নিককে হাসপাতালে যাওয়ার জন্য রাজি করাতে হবে, আর সঠিক চিকিৎসায় সে ঠিক হয়ে যাবে। শেলবি নিকের সাথে কথা বলার জন্য তাকে কল করেন। এরই মধ্যে নিক কিছুটা শান্ত হয়ে যায় আর বাড়ির সব জানালা টেপ দিয়ে বন্ধ করতে শুরু করে। সে শেলবির ফোন রিসিভ করে। শেলবি জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? নিক খুব শান্তভাবে বলে, হ্যাঁ, আমি একদম ঠিক আছি, কোনো সমস্যা নেই। যাই হোক, দেখো, আমার একটু কাজ আছে, আমি পরে কথা বলছি। এই কথা বলে সে কল কেটে দেয়। সেই রাতে বার্নার্ড নিকের বাড়িতে আসেন। তিনি খেয়াল করেন যে নিকের আচরণ একদম বদলে গেছে। দেখে মনে হচ্ছে যেন এখন সেই ইভিল টুইনটা নিককে পুরো বশ করে নিয়েছে। তার মানে নিকের উপর এখন সেই শয়তানি টুইনের নিয়ন্ত্রণ চলে এসেছে। বার্নার্ড থেকে কিছু ট্যাবলেট দেন এবং বলেন, দেখুন, আপনি রোজ রাতে একটা করে খাবেন সময় মতো। কিন্তু নিক তো পুরো শিশিটা খালি করে দেয়। সব ট্যাবলেট মুখে নিয়ে এসে বলে, তুমি যা বললে তা তো করলাম, এবার আমাকে একা ছেড়ে দাও। কিন্তু এবার বার্নার্ড তাকে হিপনোটাইজ করে তার অতীত মনে করানোর চেষ্টা করে। নিক যখন প্রায় অজ্ঞান হওয়ার পথে, তখন সে কিছু কথা বলে। নিকের দাদি তাকে ছোটবেলায় জোর করে আয়নার কাছে নিয়ে গিয়েছিল এবং ভয় দেখিয়ে বলেছিল, দেখ, মরার আগে আমার মুখটা কেমন ভয়ঙ্কর হয়ে যায়, তোরও এই অবস্থা হবে নিক। আর নিক ভয়ে হাত ছাড়িয়ে তাড়াতাড়ি পাশের বাড়িতে ছুটে যায়। নিক শুধু এই পর্যন্তই বলে, কিন্তু বার্নার্ড বারবার জিজ্ঞেস করেন, তারপর কি হলো? কিন্তু সেই উত্তর দেওয়ার বদলে নিক স্বপ্নের দুনিয়ায় তার ছেলে জেরেমিকে খুঁজতে শুরু করে। ঠিক তখনই সেই টুইন এসে নিককে ধরে ফেলে আর তার গলায় ফাঁসির দড়ি পরিয়ে দেয়। নিক তখন যন্ত্রণায় চিৎকার করতে থাকে, কিন্তু বার্নার্ড বলে, ওই টুইনকে তোমার উপর নিয়ন্ত্রণ নিতে দিও না। কিন্তু নিকের যন্ত্রণা সহ্য হয় না, সে খুব জোরে চিৎকার করে। এই কারণে বার্নার্ড 1, 2, 3 বলে নিককে তার স্বপ্ন থেকে বাইরে নিয়ে আসেন। আর হুঁশ ফিরতে নিক কেঁদে ওঠে, আমার ছেলে মরে গেল, আর সেটাও আমার কারণে। আমার তো তার মুখটা পর্যন্ত মনে নেই। নিক অনেক ট্যাবলেট
খেয়ে ফেলেছিল, তাই সে ঘুমিয়ে পড়ে। এরপর বার্নার্ড শেলবিকে ফোন করে বলেন যে নিকের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। পরের দিন শেলবি আসে এবং নিককে বলে, দেখো আমাদের কিছুদিনের জন্য কোথাও বাইরে যাওয়া দরকার, আমাদের দুজনেরই একটু রিল্যাক্স হওয়া প্রয়োজন, আমিও অফিস থেকে ছুটি নিব, তুমিও চলো। নিক বলে, তোমার হঠাৎ কি হলো? আমার চিন্তা করো না, আমি এখানে ঠিকই আছি। এরপর নিক বাথরুমে গিয়ে মুখ ধোয়, তখন তার হাতগুলো একদম সেই ইভিল টুইনের হাতের মতো কালো হয়ে যায়, কিন্তু তারপর সব স্বাভাবিক হয়ে যায়। এই সময় পাড়ার মহিলা আর তার নাতি নিকের সাথে দেখা করতে আসেন। নিক তখন খুব স্বাভাবিকভাবেই কথা বলে, কিন্তু পাড়ার মহিলার নাতি বাগানে খেলছিল, সেটা দেখে নিক তার কাছে যায় এবং তাকে তুলে নেয়। বাবা জেরেমি, তুমি এখানে কি করছো? সরি বাবা, আমি তোমাকে অনেক মিস করি, চলো ঘরের ভেতরে যাই। এই কথা বলেই সে তাকে বাড়ির ভেতরে নিয়ে যেতে শুরু করে। শেলবি এবং মহিলাটা তাকে অনেক আটকানোর চেষ্টা করেন, কিন্তু সে কিছুতেই মানতে চায় না। তখন শেলবি নিককে একটা থাপ্পড় মারে, আর তখনই নিকের হুঁশ ফেরে এবং সে ছেলেটাকে নামিয়ে দেয়। এরপর শেলবি নিককে ভেতরে নিয়ে গিয়ে জিজ্ঞেস করেন, তোমার কি হয়েছে নিক? আজকাল এমন অদ্ভুত আচরণ করছো কেন? নিক বলে, তাতে তোমার কি? তোমার এত চিন্তা কেন হচ্ছে? শেলবি বলেন, আমি তোমার স্ত্রী। নিক বলে, ও তাহলে এখন তোমার মনে আছে যে তুমি আমার স্ত্রী? বাহ, সেদিন যখন আমার এই অবস্থা তখন আমাকে এই বাড়িতে একা ফেলে চলে গিয়েছিলে, তাই না? তখন কেন মনে হয়নি যে আমি তোমার স্বামী? আর আজ হঠাৎ আমার উপর এত ভালোবাসা উতলে উঠছে কেন? আসলে বন্ধুরা, এই কথাগুলো নিক বলছিল না, বরং তার ভেতর থেকে তার সেই শয়তানি টুইনটা বলছিল। আর এখন টুইনটা তাকে বলে, এই শেলবি তোমাকে ভালোবাসে না, সে চায় যে তুমি এই বাড়িতে পড়ে থেকে পচে মরো, তাই ওকে ছেড়ে দিও না, মেরে ফেলো। কিন্তু এখানে নিক বুঝতে পারে যে টুইনটা তাকে ম্যানিপুলেট করছে। সে চিৎকার করে বলে, শেলবি প্লিজ, এখানে তোমার জীবনের ঝুঁকি আছে, তাড়াতাড়ি বেরিয়ে যাও। শেলবিও ভয় পেয়ে চলে যান এবং তার গাড়িতে অনেক দূরে চলে যান। আর এদিকে বন্ধুরা, নিক সেই টুইনকে তার উপর ভর করতে না দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে, কিন্তু টুইনটা নিককে জানালার বাইরে সেই গাছটা দেখিয়ে উস্কে দেয় যে গাছে যে দড়িটা আছে সেটা তোমার জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি যাও আর ফাঁস লাগিয়ে নাও, তাহলেই তুমি মুক্তি পাবে। আর এরই মাঝে দেখানো হয় সেই টুইনটা নিকের শরীরের চিরে বাইরে বেরিয়ে আসছে। অন্যদিকে শেলবি সেখান থেকে পালিয়ে এসেছিলেন ঠিকই, কিন্তু তিনি নিককে এভাবে ছেড়ে যেতে চাচ্ছিল না, তাই সে সঙ্গে সঙ্গেই বার্নার্ডকে ফোন করে সাহায্য চায়। পরের দৃশ্যে শেলবি আর বার্নার্ড দুজনেই নিকের বাড়িতে আসে। তারা দেখেন যে পুরো বাড়িতে সব জায়গায় কালো রং দিয়ে কি সব আঁকা হয়েছে। কিছুক্ষণ খোঁজার পর অবশেষে তারা নিককে দেখতে পায়, কিন্তু সে তাদের দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে, আর তার সামনে সেই টুইনটা দাঁড়িয়ে। শেলবি আর বার্নার্ড নিককে বলে, দেখো তুমি যা দেখছো সেটা সত্যি না নিক, এটা শুধু তোমার কল্পনা। কিন্তু তখনই সেই শয়তানি টুইন নিকের শরীর ছেড়ে বার্নার্ডের গলা চেপে ধরে। শেলবি চিৎকার করে বলে, না তুমি সত্যি না, তুমি মিথ্যা। এবার টুইনটা শেলবিরও গলা চেপে ধরে। ঠিক তখনই নিকের হুঁশ আসে, আর সে টুইনকে বলে, ওদের ছেড়ে দাও, তুমি আমার শরীরের ভেতরে ছিলে, আমার শরীরে ফিরে এসো। টুইনটা নিকের কাছে চলে আসে এবং নিকের গলা টিপে ধরতে যায়। নিকও তখন তার গলা টিপে ধরে। শেষমেশ সেই শয়তানি টুইন নিকের শরীরের ভেতরে ঢুকে যায়, আর সে নিকের শরীরে ঢুকে তাকে প্রচন্ড যন্ত্রণা দিতে শুরু করে। তখনই বার্নার্ডের মাথায় একটা বুদ্ধি আসে। তিনি একটা চেয়ারের উপর একটা দড়ি দিয়ে ফাঁসির ফাঁস বাঁধেন আর নিককে বলেন, তুমি এটার উপরে উঠে যাও আর নিজেকে ফাঁস লাগাও। শেলবি চিৎকার করে ওঠে, এটা কি করছেন বার্নার্ড? নিককে মেরে ফেলবেন নাকি? বার্নার্ড বলেন, না না, আমি ওকে বাঁচানোর চেষ্টা করছি, আমি নিককে নয় ওই টুইনকে মারতে চাই। এরপর তিনি নিককে আবার হিপনোটাইজ করেন। এর ফলে নিক তার স্বপ্নের জগতে চলে যায়। সেখানে সে নিজেকে একটা খোলা জায়গায় দেখতে পায়, যেখানে একটা দরজা আছে। নিক সেটা খুলে ভেতরে আসে। একদিকে সেই শয়তানি টুইনটা দাঁড়িয়ে আছে, আর অন্যদিকে জেরেমি বসে আছে। এবার নিক জেরেমির সাথে কথা বলতে তার কাছে যায়, কিন্তু তখনও সে জেরেমির মুখটা একদম ঝাপসা ঝাপসা দেখতে পায়। এতে নিক ভেঙে পড়ে কাঁদতে শুরু করে যে আমার ছেলের মুখটাই আমার মনে পড়ছে না। কিন্তু তখনই শেলবি জেরেমির কথা বলতে শুরু করেন যে সে কেমন দেখতে ছিল, তার চোখ কেমন ছিল, এই সব। অবশেষে নিকের তার ছেলের মুখ মনে পড়ে যায়, আর সে স্বপ্নে তার ছেলেকে দেখে তাকে জড়িয়ে ধরে। আর তখনই সেই টুইন নিকের গলা টিপে ধরতে আসে। স্বপ্নে সে উপর থেকে নিচে পড়তে থাকে, কিন্তু বাস্তবে নিক চেয়ার থেকে নেমে নিজের গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করে। বার্নার্ড বলেন, ওই টুইনের সাথে লড়াই করো, ওকে তোমার উপর নিয়ন্ত্রণ নিতে দিও না, ওকে মেরে ফেলো। আর তখনই নিক ঝট করে তার গলায় পরা ফাঁসটা খুলে সেই টুইনের গলায় পরিয়ে দেয় এবং তাকে উপর থেকে নিচে ফেলে দেয়। আর এবার সেই স্বপ্নের জগতে সেই টুইনটা মারা যায়। এবার নিক পুরোপুরি ভাবে স্বাভাবিক হয়ে যায় এবং বাস্তবে ফিরে আসে। এরপরও কিছুদিনের জন্য বার্নার্ডের থেরাপি সেশন চলতে থাকে, আর কিছু মাসের মধ্যেই সে একদম সুস্থ হয়ে যায়। তারপর আমরা তাকে তার স্ত্রীর সাথে একটা নতুন বাড়িতে দেখতে পাই, আর এর মাঝে তারা তাদের ছেলের সেই পেইন্টিংটা শেষ করে ফেলে।
ফেলেছিল, কারণ নিকের তার ছেলের মুখটা এখন একদম পরিষ্কার মনে পড়ে গেছে। আর এরই সাথেই এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটা আপনাদের কাছে কেমন লাগতো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। টিল নাও, টাটা।